এক গ্রাম ছিল। সেই গ্রামের মাঠের মধ্যে রাস্তার পাশে ছিল তেঁতুল গাছ। গ্রামে ঢুকতেই তেঁতুল গাছটা সামনে বাঁধে। গ্রামের লোকেরা দক্ষিণ মাঠের তেঁতুল গাছ বলেই ডাকত। এই তেঁতুল গাছটিকে ঘিরে ছিল সকলের মধ্যে নানান কৌতূহল আর ভয়। রাত হলে তেঁতুল গাছ থেকে একটা মেয়ের কণ্ঠে কান্নার আওয়াজ ভেসে আসে। আবার মাঝে মাঝে দিনের বেলাতেও হঠাৎ হঠাৎ তেঁতুল গাছে আগুন ধরে যায়। এইদিকে গ্রামের লোকজন অনেক ভয় পেয়ে যায়। আর রাতের বেলায় তেঁতুল গাছ তলা দিয়ে কেউ যেত না। একদিন রাতে হ্যাঁ, কতদিন পর আজ একটা বড় মাছ কিনতে পারলাম। ওরে বাবা, যাই যাই, তাড়াতাড়ি মাছটাকে নিয়ে বাড়িতে যাই। ওরে বাবা, কতদিন হলো বড় মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয় না। ও কি স্বাদ! বড় মাছ কিনতে পারায় অনেক খুশি হয়। খুশিতে খুশিতে বাড়ির দিকে আসছিল। তার মনেই ছিল না তেঁতুল গাছের কথা। গোপাল হাঁটতে হাঁটতে তেঁতুল গাছের কাছাকাছি আসতেই হঠাৎ তেঁতুল গাছের কথা মনে পড়ে যায়। আর সে থমকে দাঁড়ায়। এখন কি করব? তারপর আমার হাতে আবার এরকম মাছ। শুনেছি পেতনিদের নাকি মাছ খেতে অনেক পছন্দ। হায় 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 হায়, আমি এখন কি করব? না না, মনে সাহস রাখতে হবে। এগিয়ে যাই, যা হয় দেখা যাবে। গোপাল মনে সাহস নিয়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তেঁতুল গাছের নিচে যেতেই গোপালের কানে এলো একটা শব্দ। মাছটা নিয়ে যা। কে এমন করে ডাকে? হ্যাঁ, কে? আমি রে, আমি। এইদিকে তাকা, আমি গাছের ডালে বসে আছি। গোপাল সেখানেই দাঁড়িয়ে ভাবছিল কি করবে। গোপাল ভয় পেলেও মনে মনে সাহস জুগিয়ে ভাবে, শুনেছি পেতনি পেছন থেকে ডাকলে তার দিকে না তাকানো পর্যন্ত সে কিছুই করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি পেছন দিকে তাকাবো না। যাই 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 যাই, সামনের দিকে যাই। ওরে বাবা! গোপাল পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। কিন্তু তেঁতুল গাছে থাকা আত্মাটি চিৎকার করতে করতে বলে, তোর মায়ের দুধের জোর আছে গোপাল, তাই আজ তুই বেঁচে গেলি। তুই বেঁচে গেলি গোপাল, বেঁচে গেলি। কিন্তু আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। এদিকে গোপাল হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। তারপর দরজায় জোরে জোরে হাত দিয়ে ধাক্কাতে থাকে। দরজাটা খোলো! ও দরজাটা খোলো, খোলো! এ কি, তুমি এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছ কেন? কি হয়েছে? ভূত! ওরে বাবা, ভূত পেছনে আছে! ও বাবা রে! কি বলছো কি? ভূত? ভূত কোথা থেকে আসবে? আর তোমার কি হয়েছে? এইভাবে ঘামছো কেন? গোপাল কোনো কথা না বলে তাড়াহুড়ো করে ঘরের মধ্যে ঢুকে বিছানায় গিয়ে বসে। বিমলা গোপালের এমন রূপ দেখে হতবাক হয়ে যায়। সে গোপালের পাশে গিয়ে বসে বলে, ওগো, তোমার কি হয়েছে বলো তো? আমাকে আমাকে এক গ্লাস জল দাও তো। ওরে বাবা, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে। ঠিক আছে, বসো বসো, আমি নিয়ে আসছি। গোপাল জল নিয়ে এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে নেয়। বিমলা গোপালের এমন কাণ্ড দেখে বেশ অবাক হয়ে যায়। গোপাল কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ে। এ কি গো, শুয়ে পড়লে যে? ভাত খাবে না? না, আমার ভালো লাগছে না গো। তুমি মাছটাকে রান্না করে রাখো, আমি সকালে খাবো। ঠিক আছে। বিমলা এই বলে মাছটা নিয়ে রান্নাঘরে চলে যায়। পরের দিন গোপালের প্রচন্ড জ্বর আসে। জ্বরের জন্য গোপাল বিছানা ছেড়ে উঠতে পারে না আর আবোল তাবোল বকতে থাকে। না না রে বাবা, আমাকে তুমি মেরো না। ওরে বাবা, মেরো না আমাকে তুমি। না না না, ওরে বাবা! ওগো,
তোমার কি হয়েছে বলো তো? তুমি এমন করছো কেন? ছোটন বাবা, ছোটন, কোথায় গেলি রে বাবা? বিমলার এমন চিৎকার শুনে ছোটন ঘরে আসে। কি হয়েছে মা? এমন করে ডাকছো কেন? দেখ না, তোর বাবা কাল রাত থেকে কেমন আবল তাবল বকছে, আর গায়ে প্রচুর জ্বর এসেছে। বলো কি মা? এই বলে ছোটন গোপালের গায়ে হাত দেয় আর দেখে সত্যি গোপালের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এই দেখে ছোটন বলে, সত্যি তো মা, বাবার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। যা বাবা, এক্ষুনি তুই যা, তোর হরিহর কবিরাজকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। ছোটন বিমলার কথা মতো হরিহরকে ডাকতে চলে যায়। গোপালের জ্বরের খবর গ্রামের মানুষের মুখে মুখে হয়ে যায়। এক একজন এক এক রকম মন্তব্য করতে শুরু করে। বলো কি তুমি, গোপাল দাদা তাহলে রাতে ভয় পেয়েছে? হ্যাঁ গো, তাই তো শুনে এলাম। শুধু ভয় পেয়েছে নয়, জ্বরও চলে এসেছে। হ্যাঁ, বলো কি তুমি? গোপাল দাদা জানেই তো, রাতের বেলা দক্ষিণ মাঠে তেঁতুল গাছের নিচে যেতে হয় না, তারপরও কেন যে গেল। ওই পেতনির হাত থেকে যে আমরা কবে রক্ষা পাবো কে জানে। ওহ বাবারে, সবাইকে মেরে ফেলছে। মনে হয় না এত সহজে এই গ্রামের মানুষ মুক্তি পাবে। ওই পোড়ামুখী পেতনির যে এই গ্রামের মানুষেরা কি করেছিল কে জানে। চুপ করো, চুপ করো, ওর নাম মুখে নিও না। বলা তো যায় না কোন গাছে এখন বসে আমাদের কথা শুনছে। ওরে বাবা! তা তুমি ঠিকই বলেছ। এদিকে হরিহর এসে গোপালকে পরীক্ষা নিরীক্ষা করে বলে, এই জ্বর কোনো সাধারণ জ্বর নয়, ওর উপর কোনো আত্মার নজর পড়েছে। হায় হায়, এখন আমার স্বামীর কি হবে? আমার স্বামীকে কি আমি বাঁচাতে পারবো না? তুমি কান্না করো না মা, আমি তো আছি। আমি বাবাকে কিছুই হতে দেব না। এত সহজ কথা না রে ছোটন, ওই আত্মা খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর। তাহলে বাবাকে বাঁচানোর কোনো উপায় নেই? রাতে জেগে তোর বাবাকে পাহারা দিতে হবে, যেন ওই শয়তান আত্মা তোর বাবার কাছে আসতে না পারে। আর আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এইগুলো ঠিক মতো তোর বাবাকে খাওয়ালে আশা করছি তোর বাবা সুস্থ হয়ে যাবে। ছোটনের হাতে কিছু ওষুধ তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাত থেকে ছোটন আর বিমলা না ঘুমিয়ে গোপালের পাশে পাহারা দিতে শুরু করে, যেন ওই শয়তান আত্মা গোপালের কাছে না আসতে পারে। মা ছেলে মিলে আমার শিকড়কে পাহারা দিচ্ছে। ওরা জেগে থাকলে তো আমি ওই গোপালকে আমার বশে নিয়ে আসতে পারবো না। না না, আমি ওদের কাছে হার মানতে পারবো না। আত্মার কান্নার আওয়াজ শুনে বিমলা বলে, ছোটন বাবা, সাবধানে থাকিস। দেখ দেখ, ওই শয়তানিটা চলে এসেছে। তুমি চিন্তা করো না মা, আমি থাকতে বাবাকে কোথাও নিয়ে যেতে দেব না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমাদের খুব সতর্ক থাকতে হবে। বিমলা আর ছোটন গোপালকে পাহারা দিতে থাকে। এদিকে কানাই বিছানায় শুয়েছিল। হঠাৎ দেখে তার পাশে মিনতি নেই। বউ, বউ, কোথায় গেলে? কি বউ, কোথায় গেলে তুমি? কানাই বিছানা থেকে নেমে মিনতিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ঘরের বাইরে চলে আসে। এসে দেখে পুকুর পাড়ে মিনতি দাঁড়িয়ে আছে। ওই তো বউ ওখানে দাঁড়িয়ে আছে। এই বলে কানাই হাঁটতে হাঁটতে মিনতির পেছনে গিয়ে দাঁড়ায়। তারপর যেই কানাই মিনতির ঘাড়ে হাত দেয়, সাথে সাথে মিনতি ঘুরে তাকায়। মিনতিকে দেখে কানাই ভয় পেয়ে যায়, কিন্তু মিনতির চেহারা ছিল ভয়ঙ্কর। আরে বাবা রে, কে তুমি? কে তুমি? কে?
তোমার এমন চেহারা হলো কেমন করে? ওরে বাবা! আমি তোর বউ না রে। তাহলে কে তুমি? আমি হাসতে হাসতে মিনতি কানাইয়ের গলা ধরে উঁচু করে ফেলে। কানাই বাঁচবার জন্য ছটফট করতে থাকে, কিন্তু মিনতি রূপী মায়াবিনী কানাইকে কিছুতেই ছাড়ে না। আমাকে ছেড়ে দাও! ও বাবা, আমাকে ছেড়ে দাও! লাগছে, ছেড়ে দাও আমাকে! ছেড়ে দিব না, কিছুতেই আমি ছাড়বো না। আমার সামনে যে একবার পড়ে আমি তাকে বাঁচতে দিই না। দেখতে দেখতে মিনতি রূপী মায়াবিনী কানাইকে হত্যা করে ফেলে। তারপর তার লাশটা নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে মিনতি আর কানাইয়ের মরদেহ দক্ষিণ মাঠের তেঁতুল গাছে ঝুলতে দেখা যায়। এই দেখে গ্রামের মানুষের মধ্যে আরো বেশি ভয়ের সৃষ্টি হয়। গ্রামের মানুষ কি যে করবে তা ভেবে পাচ্ছিল না। এমন ঘটনা দেখবার পর থেকে রাতে কেউ আর ঘর থেকে বের হতে সাহস পাচ্ছিল না। গ্রামের এমন অবস্থা দেখে গ্রামের মানুষ সকলে মিলে একটা আলোচনা সভা ডাকে। সেখানে গ্রামের সকলে হাজির হয়। এইভাবে ভয়ে ভয়ে আর কতদিন থাকা যায়? হ্যাঁ, দিন দিন গ্রামের যা অবস্থা হচ্ছে তাতে গ্রাম তো মানুষ শূন্য হয়ে পড়বে। না, এ হতে দেওয়া যাবে না। কিন্তু কি করবেন কর্তা বাবু? ভূত প্রেতের সাথে তো আর মারামারি করা যায় না। মারামারি করা যায় না, কিন্তু বন্দি তো করা যায়। আমরা যদি ভালো কোনো তান্ত্রিক নিয়ে আসি তাহলে মনে হয় ওই শয়তান প্রেতাত্মাকে বন্দি করা সম্ভব হবে। সে চেষ্টা তো আর কম হলো না। যে শোনে দক্ষিণ মাঠের তেঁতুল গাছের কথা সেই তো ভয় পালিয়ে যায়। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলবে না। গোপাল, তুই ঠিকই বলেছিস। তাহলে আর কি, সকলে যে যার মতো সাবধানে থাকো আর ভালো তান্ত্রিকের খোঁজ করো। তবে সাবধান, ওই শয়তানটা যেন না জানে। গোপাল বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসবার সাথে সাথে বিমলা বলে, ওগো, কোনো উপায় কি হলো ওই পেতনিটাকে গ্রাম ছাড়া করার? না গো, গ্রামের কর্তাবাবুও তো কোনো ব্যবস্থা করতে পারলো না। বাবা ছোটন, তুই এসেছিস? যা তো বাবা, মাঠ থেকে গরু নিয়ে আয় তো। এই বিকেল বেলায় তুমি ওকে মাঠে পাঠাচ্ছ বউ? ও থাক, আমি যাচ্ছি। না বাবা, আমি ঠিক গরু নিয়ে চলে আসতে পারবো। মা, তুমি বাবার সাথে সাথে থেকো, কোথাও যেন চলে যেও না। আচ্ছা বাবা, তবে তুই কিন্তু বেলা থাকতে থাকতে চলে আসিস, কেমন? ঠিক আছে মা। ছোটন গরু নিয়ে আসবার জন্য মাঠে যায়। এ কি, ধবলি কোথায় গেল? না, কোথাও তো দেখতে পাচ্ছি না। যাই, ওই দিকটা একটু খুঁজে দেখি। তখন ছোটন গরুটা খুঁজতে শুরু করে। গরু খুঁজতে খুঁজতে সন্ধ্যা লেগে যায়। ছোটন হাঁটতে হাঁটতে দক্ষিণ মাঠের তেঁতুল গাছের কাছে প্রায় চলে যায়। এমন সময় হঠাৎ ছোটন দেখে তাদের গরুটা তেঁতুল গাছের নিচে শুয়ে আছে। ওই তো আমাদের ধবলি ওখানে শুয়ে আছে। যাই, গিয়ে ওকে নিয়ে আসি। ছোটন হাঁটতে শুরু করে, কিন্তু ছোটনের মনে থাকে না যে এই সেই দক্ষিণ মাঠের তেঁতুল গাছ, যেখানে থাকে এক শয়তানি আত্মা। ছোটন গাছের নিচে যাওয়ার সাথে সাথে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এ কি, হঠাৎ এইভাবে ঝড় উঠলো কেন? আর এ কি, আমি কোথায় এসে পড়েছি? এ তো দেখি সেই তেঁতুল গাছ। ঝোড়ো হাওয়ার সাথে শয়তান আত্মার অট্টহাসির শব্দে গরু সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। কিন্তু ছোটন সেখান থেকে পালাতে পারে না, সেখানেই দাঁড়িয়ে থাকে। কে কে এমন করে হাসছে? কে?
তেঁতুল গাছের দিকে তাকায়, তখন দেখতে পায় তেঁতুল গাছের ডালে একটা সাদা শাড়ি পরা মেয়ে বসে আছে। তার চেহারাটা ছিল অনেক ভয়ঙ্কর। এই দেখে ছোটন আরো বেশি ভয় পেয়ে যায়। আমার কাছে না, আমি বাড়িতে যাব, আমাকে যেতে দাও। তোর না অনেক সাহস, তুই তোর বাবাকে আমার হাত থেকে বাঁচাতে চাচ্ছিস। এখন এখন তোকে কে বাঁচাবে? আমি বাঁচাবো। কে কে তুই? আর এখানে কি করতে এসেছিস? আমি থাকতে তুই এই ছেলেটাকে কিছুই করতে পারবি না। আমি হলাম তান্ত্রিক ভৈরব। তোর জীবনের মায়া থাকলে এখান থেকে পালা, আমার সাথে লাগতে আসিস না, জান নিয়ে ফিরতে পারবি না। তাই নাকি রে? তবে এই নে। এই বলে তান্ত্রিক তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে মন্ত্রপাঠ করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে একটা আগুনের গোলা তান্ত্রিকের হাতের ওপর সৃষ্টি হয়। তান্ত্রিক সেই আগুনের গোলা গাছের দিকে ছুঁড়ে দেয়, সাথে সাথে গাছে আগুন লেগে যায় আর আত্মাটি বাঁচবার জন্য চিৎকার করতে থাকে। না, আমি মরতে পারি না, আমি তাকে ছাড়বো না ভৈরব। না, না। দেখতে দেখতে তেঁতুল গাছটি আগুনে পুড়ে যায়, সাথে শয়তান আত্মাটাও পুড়ে মারা যায়।